আচ্ছা, আমরা বায়োমলিকিউলস চ্যাপ্টারটা রিভিশন শুরু করছি। তো বায়োমলিকিউলে এটা একটা ওয়ান শট রিভিশন করব আমরা, খুব ফাস্ট সবকটা টপিককে একটুখানি জাস্ট রিভিশন করে নেব। তো প্রথম শুরু করছি হচ্ছে কার্বোহাইড্রেট দিয়ে। তাহলে ফার্স্ট বায়োমলিকিউলের ওয়ান শট শুরু করছি কার্বোহাইড্রেট দিয়ে। কার্বোহাইড্রেট এই নামটাকে যদি খুব ভালো করে দেখি তাহলে দেখবো যে এখানে দুটো ফর্ম আছে নামটা, একটা হচ্ছে কার্বো আর একটা হচ্ছে হাইড্রেট, যেখান থেকে হাইড্রো বাড়তে পারছে। এই কার্বো এই নামটা ইন্ডিকেট করছে কার্বনকে, আর হাইড্রেট এটা ইন্ডিকেট করছে হাইড্রো, দ্যাটস মিন ওয়াটার। এবার আমরা সবাই জানি কার্বনের সংকেত সি, আর হাইড্রো বা ওয়াটার এর ফর্মুলা H2O। তাহলে যদি খুব ভালো করে খেয়াল করে দেখি, কার্বোহাইড্রেট এমন একটা কম্পোনেন্ট আমরা পাবো যেখানে কার্বনের নাম্বারটা হলো 1, H2 অর্থাৎ হাইড্রোজেনের নাম্বার হলো 2, O এর নিচে কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ অক্সিজেনের নাম্বার হলো 1। সো কার্বোহাইড্রেট এমন একটা কম্পাউন্ড যেখানে কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন এর নাম্বার হবে 1:2:1। সো কার্বোহাইড্রেট এমন একটা অর্গানিক কম্পাউন্ড আমরা পাবো যার মধ্যে কার্বন, হাইড্রোজেন এন্ড অক্সিজেন এটির রেশিও আসবে 1:2:1। তো একে একটা আমরা সিম্পল জেনারেল ফর্মুলা লিখতে পারি। জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2nOn, যেখানে n is equal to any number greater than equal to 3। জেনারেলি n equal to 2 এরও আমরা একটা এক্সাম্পল দেখবো ফর অ্যান এক্সেপশন, বাট জেনারেলি n এর ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 3 হবে। কেন সেটা আমরা আস্তে আস্তে এক্সপ্লেনেশনে আসবো। সো এখানে n এর জায়গায় যদি আমরা 3 বসাই, অর্থাৎ when n is equal to 3, তখন ফর্মুলা হয়ে যাবে C3H6O3, C3H2n অর্থাৎ 3 × 2 6O3। এখানে কার্বন নাম্বারের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটের নাম করা হয়। এখানে C3H6O3 এটাকে বলা হয় ট্রায়োজ। C3H6O3 এটাকে বলা হয় ট্রায়োজ। এই ট্রায়োজের এক্সাম্পল হিসাবে আমরা পাবো গ্লিসারালডিহাইড 3 ফসফেট, গ্লিসারালডিহাইড 3 ফসফেট, অথবা পেতে পারি ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তাহলে গ্লিসারালডিহাইড 3 ফসফেট অর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এই দুটো কার্বোহাইড্রেট এক্সাম্পলে পাবো, যে দুটোর ক্ষেত্রেই কার্বনের নাম্বারে n equals to 3। নাও when n equals to 4, এর ফর্মুলা হবে C4H8O4, যেখানে C4H8O4 এই নামটা হচ্ছে টেট্রোজ। C4H8O4 এটাকে বলা হয় টেট্রোজ। এর এক্সাম্পল আমরা পাবো এরিথ্রোজ সুগার, এক্সাম্পল অফ টেট্রোজ। নাও when n is equal to 5, n এর ভ্যালু যখন 5, তখন এর ফর্মুলা হয়ে যাবে C5H10O5। এখানে কার্বনের ভ্যালু 5 মানে আমরা জানি পেন্টা, তাই এই যে সুগারটা, এই সুগারটাকে আমরা বলবো পেন্টোজ। এবার পেন্টোজ সুগার নামটা তো আমাদের সবার খুবই চেনা। এই পেন্টোজ সুগারের এক্সাম্পল আমরা অলরেডি ছোট থেকে পড়ে এসেছি, ডিএনএ বা আরএনএ তে যে সুগার থাকে সেটাকে পেন্টোজ বলা হয়। তো এইখানে পেন্টোজ সুগারের এক্সাম্পল আমরা একেবারে লিখতে পারি রাইবোজ সুগার। আর আরেকটা পেন্টোজ সুগার আমরা ফটোসিনথেসিস করতে গিয়ে পড়ে এসেছি, তার নাম হচ্ছে রাইবিউলোজ। আমরা পড়েছি না RUBP, রাইবিউলোজ 1,5-bisphosphate। তো সেই রাইবিউলোজ 1,5-bisphosphate is also an example of pentose sugar। তাহলে
ডিএনএ আরএনএ অর্থাৎ নিউক্লিক অ্যাসিডে থাকা পেন্টোজ সুগার, যার এক্সাম্পল রাইবোজ, আর তোর ফটোসিনথেসিসে থাকা পেন্টোজ সুগার, যার নাম আমরা পাচ্ছি রাইবিউলোজ। নাও ইফ সবচেয়ে কমন when n is equal to 6, আমরা সবাই জানি তাহলে ফর্মুলা কি হবে? C6H12O6, 6 মানে হেক্সা, যেহেতু C6H12O6 তাই এই সুগারের নাম হবে হচ্ছে হেক্সোজ। এই ফর্মুলাটা আমাদের সবারই চেনা, এর নাম হবে হচ্ছে গ্লুকোজ, এক্সাম্পল গ্লুকোজ, or same molecular formula যার এক্সাম্পল হচ্ছে ফ্রুক্টোজ। সো আমরা পেলাম যে কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন এন্ড অক্সিজেন তার রেশিও হবে 1:2:1। তা সেখান থেকে আমরা একটা জেনারেলাইজড একটা ফর্মুলা ডিরাইভ করলাম, যেই ফর্মুলা বলছে CnH2nOn। এটাকে অন্যভাবেও লেখা যায়, কোনো কোনো জায়গায় এইভাবেও লেখা থাকতে পারে, হয়তো CnH2O হোল N, অর্থাৎ কার্বোহাইড্রো ফর্মে, C কার্বো H2O হাইড্রো, কার্বোহাইড্রো ফর্মেও এটাকে লেখা থাকতে পারে। সেক্ষেত্রে ফর্মুলাটা এরকম দেখতে হবে, দুটোই একই জিনিসকে ইন্ডিকেট করছে। এবার N is equal to যদি 3 হয়, then C3H6O3, that is an example of triose sugar. N is equal to 4, C4H8O4, that is a tetrose sugar. N is equal to 5, C5H10O5, that is a pentose sugar. And N is equal to 6, C6H12O6, that is an example of hexose sugar. এই সবকটাই হলো সিম্পল সুগার, অর্থাৎ এখানে আমি যে কটা এক্সাম্পল এখনো বলছি সবকটাই এক একটা করেই সুগার, এর সাথে আর কোনো সুগার এসে কিন্তু যোগ হয়নি। যখন এক একটা করেই সুগার থাকছে, এর সাথে যখন আর কোনো সুগার এসে যোগ হচ্ছে না, তখন এটাকে আমি বলে থাকবো মোনোস্যাকারাইড। একে বলে থাকবো মোনোস্যাকারাইড। মোনোস্যাকারাইড, এখানে মোনো ওয়ার্ডটা ইন্ডিকেট করছে সিঙ্গেল, মোনো ওয়ার্ডটা ইন্ডিকেট করছে সিঙ্গেল। আমরা জেনারেল ফর্মুলা দিয়ে এতগুলো এক্সাম্পল দেখে ফেললাম ঠিকই, কিন্তু এখনো কিন্তু আমরা কার্বোহাইড্রেটের প্রপার ডেফিনিশন জানিনি। কার্বোহাইড্রেটের প্রপার ডেফিনিশন জানতে গেলে আমাকে যেটা বলতেই হবে, দ্যাট ইজ পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোন। এই তিনটে শব্দের মধ্যে অনেকগুলো ইনফরমেশন লুকিয়ে আছে। কার্বোহাইড্রেটের ডেফিনিশনে আমরা বলছি দ্যাট ইজ আ পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোন। নাও পলি মানে অনেকগুলো, হাইড্রক্সি, দিস ওয়ার্ড স্ট্যান্ডস ফর হাইড্রক্সিল গ্রুপ। তার মানে পলিহাইড্রক্সি মানে এখানে অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ আছে। মানে হতে পারে আমি যদি গ্লুকোজের ফর্মুলা যদি দেখি, এখানে 1 2 3 4 5 6 6টা কার্বন। পলিহাইড্রক্সিল, এখানে আমি হেক্সোজের एग्जांपल লিখবো, 6টা কার্বন। এই 6টা কার্বনে অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ থাকবে, এই 6টা কার্বনের অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ থাকবে, দ্যাটস ওয়াই পলিহাইড্রক্সি নামটা ইউজ করছে। প্রত্যেকটা কার্বোহাইড্রেটে একটা না একটা নির্দিষ্ট ফাংশনাল গ্রুপ থাকে, প্রত্যেকটা কার্বোহাইড্রেটে এক একটা ফাংশনাল গ্রুপ থাকবে। দিস ফাংশনাল গ্রুপ কুড বি অ্যালডিহাইড অর দিস ফাংশনাল গ্রুপ কুড বি কিটোন। ফাংশনাল গ্রুপ মানে কি বলছি? ফাংশনাল গ্রুপ মানে এই পার্টিকুলার গ্রুপটাই কার্বোহাইড্রেটের যে কোনো রিঅ্যাকশন করতে হেল্প করবে, অর্থাৎ কার্বোহাইড্রেট রিঅ্যাক্ট করবে উইথ দ্য হেল্প অফ দিস অ্যালডিহাইড গ্রুপ অর কিটোন গ্রুপ। তাহলে এখানে আমরা ক্লাসিফাই করে ফেলি, অ্যালডিহাইড এই গ্রুপটা মানে আমরা জানি CHO কে ইন্ডিকেট করছে, অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ মানে R C ডাবল বন্ড OH। এই CHO এই গ্রুপটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। তাহলে কিছু কিছু কার্বোহাইড্রেট হতে পারে যেই কার্বোহাইড্রেটে ফাংশনাল গ্রুপ হিসেবে আমি অ্যালডিহাইড গ্রুপ পাবো, আর যে কার্বোহাইড্রেটে ফাংশনাল গ্রুপ হিসেবে অ্যালডিহাইড গ্রুপ থাকবে সেই কার্বোহাইড্রেটকে আমি বলবো অ্যালডোজ সুগার। যে কার্বোহাইড্রেটে ফাংশনাল গ্রুপ হিসেবে অ্যালডিহাইড গ্রুপ থাকবে সেই কার্বোহাইড্রেটকে আমি বলবো অ্যালডোজ সুগার। সিমিলারলি
কিছু কিছু আমি কার্বোহাইড্রেট পাবো যেখানে ফাংশনাল গ্রুপ হিসেবে আমি পাবো কিটোন গ্রুপ। কিটোন গ্রুপে কিটোন গ্রুপ কি হবে? আর সি ডাবল বন্ড ও আর, দ্যাট ইজ সি ডাবল বন্ড ও আর সি ডাবল বন্ড ও, এই গ্রুপটা যেখানে থাকবে এটাকে আমরা বলে থাকি কিটোন গ্রুপ। আর কিটোন গ্রুপ যে কার্বোহাইড্রেটে প্রেজেন্ট থাকবে সেই কার্বোহাইড্রেটকে আমি বলবো কিটোজ সুগার। তাহলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড আর কিটোন বলছি এই কারণেই কার্বোহাইড্রেটে দু রকমের ফাংশনাল গ্রুপ থাকতে পারে। যে কার্বোহাইড্রেটের ফাংশনাল গ্রুপ হিসেবে অ্যালডিহাইড গ্রুপ থাকবে তাকে বলে থাকবো অ্যালডোজ সুগার, আর যে কার্বোহাইড্রেটের ফাংশনাল গ্রুপ হিসেবে কিটোন গ্রুপ প্রেজেন্ট থাকবে তাকে বলে থাকবো কিটোজ সুগার। নাও গ্লুকোজ is an example of aldose sugar and fructose, this is an example of ketose sugar। তাহলে আমি এখানে লিখি যে aldose sugar এক্সাম্পলে লিখবো গ্লুকোজ আর ketose sugar এক্সাম্পলে লিখবো ফ্রুক্টোজ। আমরা দুটোরই লিনিয়ার স্ট্রাকচার দেখব, দুটোরই লিনিয়ার স্ট্রাকচার দেখবো। এখানে আমি গ্লুকোজের কার্বনগুলোকে পরপর লিখেছি। গ্লুকোজে আমরা জানি 6টা কার্বন থাকে, তো এই 6টা কার্বন পরপর লিখেছি। খুব সহজ, গ্লুকোজের স্ট্রাকচার লেখা শিখে নেব, 2 মিনিট সময় লাগবে। এই গ্লুকোজে আমি এক্ষুনি বলেছি গ্লুকোজ অ্যালডিহাইড সুগার। একটা একটু সবসময় খেয়াল করে রাখবে যে অ্যালডিহাইড গ্রুপ কখনো মাঝে থাকবে না। অ্যালডিহাইড গ্রুপ সবসময় টার্মিনাল কার্বন হতে হবে, আর কিটোন গ্রুপ সবসময় নেক্সট টু টার্মিনাল কার্বন থাকবে। অর্থাৎ এক কথায় মাথায় রাখবো, অ্যালডিহাইড গ্রুপ কখনো মাঝে থাকবে না, অ্যালডিহাইড গ্রুপ সবসময় ধারেই থাকবে। কিন্তু কিটোন গ্রুপ এ কিন্তু মাঝে থাকতে পারে। তাহলে অ্যালডিহাইড গ্রুপে এখানে আমি যেহেতু অ্যালডিহাইড গ্রুপ ধারে থাকে, তাহলে গ্লুকোজের স্ট্রাকচার লিখতে গিয়ে আমি অ্যালডিহাইড গ্রুপকে লিখবো হচ্ছে ধারে। এটা লিখলাম ফাংশনাল গ্রুপ। সি ডাবল বন্ড ও এইচ, সিএইচও গ্রুপ ধারে আছে, অর্থাৎ এটা অ্যালডিহাইড গ্রুপ। এবার আমরা তো জানি কার্বন টেট্রাভ্যালেন্ট, অর্থাৎ কার্বনের 4টে করে হাত। তাহলে 4টে করে যখন হাত, তাহলে প্রত্যেকটা কার্বনের 4টে হাত এঁকে ফেলি। প্রত্যেকটা কার্বনের 4টে হাত হয়ে গেছে। এইবারে বক্তব্য হচ্ছে আবারও চলে আসে সেই ওই একই শব্দ পলিহাইড্রক্সি। তার মানে সবকটা হাতে আমাকে হাইড্রক্সিল গ্রুপ দিতে হবে। আপাতত কিচ্ছু না বুঝে সব কটার এক সাইডে আমরা হাইড্রক্সিল গ্রুপ বা OH গ্রুপ বসিয়ে দেব। হাইড্রক্সিল গ্রুপ বা OH গ্রুপ বসিয়ে দেব সব কটার লাস্টে। তার মানে অনেকগুলো OH গ্রুপ বসালাম, তো এখান থেকে আমরা পলিহাইড্রক্সি নামটা খুব ইজিলি জাস্টিফাই করতে পারি। তো এতগুলো হাতে OH বসানো আছে, এ পাশের হাতগুলো সব ফাঁকা, তাহলে এক পাশে সবকটা হাতে OH বসিয়ে দেওয়ার পর যে হাতগুলো ফাঁকা আছে সেই সবকটা হাতে আমি বসিয়ে দেবো H। সেই সবকটা হাতে বসিয়ে দেবো H। তাহলে গ্লুকোজের স্ট্রাকচার লিখতে গিয়ে এখনো অবধি, যদিও এটা কনফার্ম স্ট্রাকচার না, ছোট্ট একটুখানি চেঞ্জ আছে, গ্লুকোজের স্ট্রাকচার লিখতে গিয়ে আমরা এখনো অবধি যা করেছি, যেহেতু গ্লুকোজ 6টা কার্বনের, প্রথমেই আগে 6টা কার্বন পরপর লিখে ফেলেছি। যে 6টা কার্বন পরপর লিখেছি তার টার্মিনাল কার্বনে CHO বা অ্যালডিহাইড গ্রুপকে অ্যাড করেছি। তারপরে সবকটা কার্বনের 4টে করে হাত আগে এঁকে নিয়েছি এবং একদিকের সব হাতে OH গ্রুপ বসিয়ে দিয়েছি। রিমেইনিং হ্যান্ড যেগুলো আছে, যে কটা হাত পড়ে আছে, সেই সব কটা হাতে আমরা বসিয়েছি হচ্ছে H। এইবার অ্যালডিহাইড গ্রুপ যেহেতু টার্মিনাল কার্বন, অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ যেহেতু ফাংশনাল গ্রুপ হিসেবে রয়েছে, তাই আমরা কেমিস্ট্রিতে নিশ্চয়ই শিখেছি নমেনক্লেচারে বা IUPAC নমেনক্লেচারে যেটা ফাংশনাল গ্রুপ হয় তাকে সবসময় যত কম নম্বর দেওয়া যায় তত কম নম্বর দেব। এখানে আমি এই ফাংশনাল গ্রুপকে সবচেয়ে কম কত নম্বর দিতে পারি? সবচেয়ে কম দিতে পারি 1। তাহলে টার্মিনাল কার্বন বা অ্যালডিহাইড গ্রুপটা হয়ে যাবে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর। হয়ে গেল আমার গ্লুকোজে কার্বন নাম্বারিং করা। এবার প্রবলেম হচ্ছে, আমি আপাতত জাস্ট বোঝার জন্য বলছি জিনিসটা, আমি কেমিস্ট্রির পুরো মেকানিজম বলছি না, মনে রাখার জন্য বলছি। 5 নম্বরটাকে অমিট করে যদি দেখি, এই 2, 3, 4কে নিয়ে ভাবি, 2, 3, 4কে নিয়ে যদি ভাবি, কেন 5 নম্বরটা বাদ দিচ্ছি তারও কারণ আছে, সেটাতেও আসবো।
2, 3, 4 কে নিয়ে যদি আমি ভাবি তাহলে দেখবো যে 2 নম্বরের OH একে ঠেলছে, আবার 4 নম্বরের OH একে ঠেলছে। বিষয়টা হলো তিনটে OH পাশাপাশি শুয়ে আছে, তো একটা খাতে তিনটে OH পাশাপাশি শুয়ে আছে, ডান দিকে থাকা OH মাঝখানের OH কে ঠেলছে, বাঁদিকে থাকা OH ও মাঝখানের OH কে ঠেলছে। বিরক্ত হয়ে পড়লো মাঝের OH-টা বিরক্ত হয়ে দুজনের ঠেলাঠেলি সহ্য করতে না পেরে মাঝের OH-টা নিজেকে ঘুরিয়ে দিল। তার ফলে তিনটে OH আর পাশাপাশি থাকলো না, রিপালশনের কোনো কেসও থাকলো না। আমরা শুধু এইটুকু মাথায় রাখবো, গ্লুকোজের স্ট্রাকচার বা ফ্রুক্টোজের স্ট্রাকচার যখন লিখবো 3 নম্বরের কার্বনের OH-টা সবসময় ঘুরে থাকবে, বাকি সব OH যেদিকে থাকবে 3 নম্বর কার্বনের OH-টা শুধু উল্টো দিকে ঘুরে থাকবে সবসময়। তাহলে এই যে স্ট্রাকচারটা হয়েছে, আর কিছু করার নেই, এই যে স্ট্রাকচারটা আমি এঁকে ফেলেছি, দিস ইজ দ্য লিনিয়ার স্ট্রাকচার অফ গ্লুকোজ, এবার এখানে একটুখানি জিনিস বলার আছে। এইখানে এই যে লাস্ট CH2OH 6 নম্বর লাস্টের আগের কার্বন, এটাকে খেয়াল রাখবো, আমি লাল কালি দিয়ে মার্ক করছি। লাস্টের আগের কার্বনে এই OH-টা যদি রাইট সাইডে থাকে, তাহলে তাকে আমরা বলবো ডি গ্লুকোজ বা ডি ফর্ম অফ গ্লুকোজ, ডেক্সট্রোরোটেশন। আর যদি এই OH-টা ডান দিকে না থেকে যদি OH-টা বাঁ দিকে থাকে, অর্থাৎ এই OH-টা যদি লেফট সাইডে থাকে, তাহলে তাকে ডি গ্লুকোজ না বলে তাকে বলবো এল গ্লুকোজ। তাহলে OH-টা যদি ডান দিকে থাকে সেটাকে ডি ফর্ম অফ গ্লুকোজ, OH-টা যদি ডান দিকে না থাকে, যদি বাঁ দিকে থাকে, তখন তাকে বলা হবে এল ফর্ম অফ গ্লুকোজ। ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ দু রকমের গ্লুকোজ হয়। OH লাস্ট কার্বনের আগের কার্বনে, লাস্ট কার্বনে CH2OH, তার আগের কার্বনের OH-টা ডান দিকে থাকলে ডি গ্লুকোজ, বাঁ দিকে থাকলে এল গ্লুকোজ। হয়ে গেল গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচার। এর পাশে আঁকি চটপট লিখে ফেলি ফ্রুক্টোজের লিনিয়ার স্ট্রাকচার, আর কিছু মনে রাখার প্রয়োজন নেই। ছটা কার্বন এঁকেছি, শুধু আমি এটুকু দেখে নেব ফ্রুক্টোজের যখন লিনিয়ার স্ট্রাকচার আঁকবো শুধুমাত্র এই ফাংশনাল গ্রুপটাকে একদম আমি 2 নম্বরে দেবো। ফাংশনাল গ্রুপটাকে কখনোই আমি 1 নম্বরে দিতে পারবো না। ফাংশনাল গ্রুপ অলওয়েজ নাম্বারিং করব 2 নম্বর। বাকি সব কার্বনের 4টে করে হাত থাকতে হবে, উপরের এর 3টে বাকি, এখানে 2টো, এখানে 2টো, এখানে 2টো, এখানে 2টো, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমি আবার 4টে করে হাত এঁকে ফেলেছি। এবার আবার একই নিয়ম, OH বসাবো, তাহলে OH 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 OH, বাকি হাতগুলো বসাবো হচ্ছে কি H, তাহলে H H H H H H। তাহলে এই যে ছবিটা এঁকে ফেললাম, এটা হলো ফ্রুক্টোজের লিনিয়ার স্ট্রাকচার। তাহলে আমি এটা দেখছি গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুটোরই কেমিক্যাল ফর্মুলা সেম। গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুটোরই কেমিক্যাল ফর্মুলা C6H12O6, কিন্তু তাদের স্ট্রাকচার পুরোপুরি আলাদা। গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুটোরই কেমিক্যাল ফর্মুলা সেম, কিন্তু স্ট্রাকচার আলাদা। তাই জন্য এদেরকে বলা হয় একে অন্যের আইসোমার। সেম ফর্মুলা but different molecular structure due to the presence of different group, তাই জন্য এদেরকে আমরা বলবো কি একে অন্যের আইসোমার। কিন্তু বক্তব্য হচ্ছে যে গ্লুকোজকে আমরা সবসময় লিনিয়ার স্ট্রাকচারে পাই না। গ্লুকোজকে লিনিয়ার স্ট্রাকচার না পেয়ে ম্যাক্সিমাম টাইমে আমরা গ্লুকোজের সার্কুলার স্ট্রাকচার দেখে থাকি। সো আমরা চটপট, আবারও বলছি, খুব একটা কেমিস্ট্রি ফর্মুলা না মেনে আমাদের বোঝার সুবিধার্থে চটপট আমরা এই ডি ফর্ম অফ গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচারকে কনভার্ট করে ফেলবো সার্কুলার স্ট্রাকচারে। কিভাবে? এই 5 নম্বর কার্বনটা, এটা তো খুব একটা ইম্পর্টেন্ট কার্বন, লাস্টের আগের কার্বন, এর উপর ভিত্তি করে ডি বা এল গ্লুকোজ ভাগ হচ্ছে। এই কার্বনটা হঠাৎ করে বন্ধুত্ব করতে চাইলো এই 1 নম্বর কার্বনের সাথে। এই 5 নম্বর কার্বন হঠাৎ করে বন্ধুত্ব করতে চাইলো 1 নম্বর কার্বনের সাথে।
অর্থাৎ এই বন্ধুত্ব করতেছে এ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে 1 নম্বর কার্বনকে, 5 নম্বর কার্বন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে 1 নম্বর কার্বনকে, কিন্তু 1 নম্বর কার্বনের তো 4টে হাত ভর্তি, অর্থাৎ ওর ফ্রেন্ড লিস্ট ভর্তি, আর নতুন ফ্রেন্ড নিতে পারছে না। তাহলে ও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে কিন্তু 1 নম্বর কার্বন অ্যাকসেপ্ট করতে পারছে না, কারণ ওর 4টে হাত পুরো ভর্তি। 5 নম্বর কার্বন তখন কি করলো, ও জোর করে ওর ওইচটা ধরিয়ে দিল 1 নম্বর কার্বনে থাকা অক্সিজেনের সাথে, আর অক্সিজেন সেই এইচটাকে ধরতে গিয়ে তার একটা হাত কার্বনের থেকে সরিয়ে নিয়ে হাইড্রোজেনকে দিয়ে দিল। তাহলে এতক্ষণ অক্সিজেন কার্বনকে ধরেছিল দুটো হাত দিয়ে, যেই মুহূর্তে এক পাশে হাইড্রোজেন এসছে, অক্সিজেন দুটো হাত দিয়ে কার্বনকে না ধরে একটা হাত সরিয়ে দিয়ে দিল হাইড্রোজেনের কাছে। তাহলে এখন অক্সিজেন দুটো হাত দিয়ে কার্বনকে না ধরে একটা হাত দিয়েছে হাইড্রোজেনের কাছে। তাহলে এইটা করার ফলে কি হলো, 1 নম্বর কার্বন যে দুটো হাত দিয়ে অক্সিজেনকে ধরেছিল, এখন তার একটা হাত খালি হয়ে গেল। তাহলে এই কার্বনের একটা হাত খালি, এই অক্সিজেনেরও একটা হাত খালি। তাহলে এই দুটো খালি হাত তাহলে কি হবে, পরস্পর জুড়ে যাবে। এই অক্সিজেনের খালি হাত আর এই কার্বনের খালি হাত পরস্পর জুড়ে যাবে, তাহলেই এই যে স্ট্রাকচারটা তৈরি হবে, এই স্ট্রাকচারটাই হবে হচ্ছে ডি গ্লুকোজের সার্কুলার স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাই চলে আসবে ডি গ্লুকোজের সার্কুলার স্ট্রাকচার। আচ্ছা, ডি গ্লুকোজের সার্কুলার স্ট্রাকচার আঁকতে গেলে এবার আমি মাঝে তাহলে এই জায়গাটা ছবিটা মুছে দিচ্ছি খানিকটা, এই জায়গাটাকে মুছে দিলাম। ডি গ্লুকোজের সার্কুলার স্ট্রাকচার আঁকার জন্য আমি জাস্ট এটার মতো করে বসাবো, দেখি বসালে কেমন দেখতে লাগে। এই অক্সিজেন কত কত নম্বর কার্বনকে ধরে আছে, এই কিন্তু লিঙ্ক করছে 1 নম্বর আর 5 নম্বর কার্বনকে। তাহলে এই অক্সিজেন লিঙ্ক করছে 1 নম্বর আর 5 নম্বর কার্বনকে, এটা হলো 1 নম্বর কার্বন আর এটা হলো 5 নম্বর কার্বন। 1 নম্বর আর 5 নম্বর কার্বনকে লিঙ্ক করছে। তাহলে 1 আর 5 কে যদি লিঙ্ক করে, মাঝে কটা কার্বন পড়ে আছে, 2 3 4, মাঝে কার্বন পড়ে আছে 2 3 4। তাহলে এই হলো 2 নম্বর কার্বন, এই হলো 3 নম্বর কার্বন, এই হলো 4 নম্বর কার্বন। তাহলে 1 নম্বর, এটা 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন। আর 6 নম্বর কার্বনটাকে দেখো, 6 নম্বর কার্বনটা কিন্তু এই টোটাল রিং এর মধ্যেই নেই, ও সবকিছুর বাইরে। 6 নম্বর কার্বনটা গোটা রিং এর সবার বাইরে আলাদা করে আছে, অর্থাৎ 6 নম্বর কার্বনটা এখানে, এই 6। তাহলে স্ট্রাকচারটা আরেকবার এখান থেকে কি করে এলো দেখিনি, অক্সিজেন লিঙ্ক করছে কাকে, 1 আর 5 কে। তাহলে 1 নম্বর আর 5 নম্বর লিঙ্ক হয়েছে অক্সিজেন দিয়ে, মাঝে পড়ে আছে 2 3 4, মিলে গেছে আমার 2 3 4 মাঝে আছে, আর 6 নম্বর সবকিছুর বাইরে রয়েছে। এইবার জাস্ট হাইড্রোজেন আর অক্সিজেন যার হাতে যেমন আছে শুধু তেমন বসিয়ে দেবো। 1 এর হাতে কি আছে, একটা হাতে আছে H, একটা হাতে আছে OH। 2 এর একটা হাতে আছে H, আরেকটা হাতে আছে OH। 3 এর উল্টে গেছে, ভেতরের হাতে চলে গেছে OH, বাইরের হাতে H। 4 এর একটা হাতে H, আরেকটা হাতে OH। 5 এর একটা হাতে H, আরেক হাতে কিছু নেই কিন্তু এটা কিন্তু যোগ হয়ে গেছে। আর 6 এর H2OH হয়ে গেল গ্লুকোজের সার্কুলার স্ট্রাকচার। লিনিয়ার থেকে আমরা এঁকে ফেললাম গ্লুকোজের সার্কুলার স্ট্রাকচার which is comparatively more stable. গ্লুকোজের সার্কুলার স্ট্রাকচার which is comparatively more stable. তাহলে এইটা তো গেল একটা গ্লুকোজের স্ট্রাকচার। সব সময় তো পৃথিবীতে আর একটা গ্লুকোজ একা একা থাকবে না, এবার গ্লুকোজ কি হবে, একে অন্যের সাথে যোগ হবে। যোগ করতে গেলে আমাকে অটোমেটিক্যালি পাশে আরেকটা গ্লুকোজ আনতে হবে। তাহলে পাশে আরেকটা গ্লুকোজ আনতে হবে, পাশে আরেকটা গ্লুকোজ আনতে হবে। দুটো গ্লুকোজকে এঁকে ফেলেছি, দুটো গ্লুকোজ পরপর আঁকা কমপ্লিট। এবার দুটো গ্লুকোজকে যোগ করতে হবে।
দুটো গ্লুকোজকে যোগ করতে গেলে বা দুটো বায়োমলিকিউলকে আমরা এখানে যত বায়োমলিকিউল যোগ করতে গেলে ফার্স্টেই যে কাজটা করব জল বাদ দিয়ে দেবো। জল বাদ দেওয়ার জন্য এইখানে হট করে তাকালেই কেমন জল দেখা যাচ্ছে। এই লাল যে গোলটা করেছি, লাল গোলটার মধ্যে জল কিন্তু প্রায় ক্লিয়ার। তো আমি এখানে কি করছি, জলকে বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। H2O যে লাল গোলটার মধ্যে আছে, এই লাল গোলটা থেকে জল বা H2O বাদ দিলাম। যেই জল বা H2O বাদ দিয়ে দিয়েছি, এই যে অক্সিজেন যে আরেকটা হাত দিয়ে হাইড্রোজেনকে ধরেছিল, তার একটা হাত খালি হয়ে গেল। তাহলে এখানে হয়ে গেল কার্বনের একটা হাত খালি, এখানে হয়ে গেল অক্সিজেনের একটা হাত খালি। কেমিস্ট্রিতে তো আর খালি হাত খালি থাকবে না, সবসময় কি হবে, খালি হাত জুড়বেই, অর্থাৎ এই অক্সিজেন আর কার্বন কি হবে, পরস্পর জুড়ে যাবে। একটুখানি যদি ভালো করে আঁকি তাহলে বিষয়টা দাঁড়াবে এরকম, এই কার্বন আর এই কার্বন অক্সিজেন দিয়ে পরস্পর যোগ হয়ে গেছে। বেরিয়ে গেছে কি, বেরিয়ে গেছে 1 মলিকিউল অফ ওয়াটার। তাহলে এখানে দুটো গ্লুকোজ যোগ হয়েছে, এখানে দুটো গ্লুকোজ যোগ হলো, তাহলে গ্লুকোজ যোগ গ্লুকোজ, এখানে যে দুটো গ্লুকোজ যোগ হলো, যোগ হয়ে যে স্ট্রাকচারটা তৈরি করলো উইচ ইজ মল্টোজ। দুটো গ্লুকোজ যোগ হয়ে যে স্ট্রাকচারটা তৈরি করলো সেটা হচ্ছে মল্টোজ। ফর্মুলা কি হবে মল্টোজের? গ্লুকোজের ফর্মুলা C6H12O6, আরো একটা গ্লুকোজের ফর্মুলা C6H12O6, দুটো যোগ করলে দাঁড়ায় C12H24O12। কিন্তু এটা ফর্মুলা নয়, এইখানে যোগ হতে গিয়ে 1 মলিকিউল অফ ওয়াটার বেরিয়ে গেছে, তাহলে ফর্মুলা হবে C12H22O11। দিস ইজ দ্য ফর্মুলা অফ মল্টোজ। একই রকম ভাবে যদি একটা গ্লুকোজের সাথে একটা ফ্রুক্টোজ যদি যোগ হয়, তাহলে তাকে আমরা বলবো সুক্রোজ। গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ যদি যোগ হয় তাহলে সেটা সুক্রোজ। আবার গ্লুকোজের সাথে গ্যালাক্টোজ যদি যোগ হয় তাহলে তাকে আমি বলবো ল্যাকটোজ। যেহেতু গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুটোরই যেহেতু ফর্মুলা সেম, তাই জন্য মল্টোজের ফর্মুলাও যা হবে সুক্রোজের ফর্মুলাও কিন্তু তাই, অর্থাৎ C12H22O11 এটা গ্লুকোজের জন্য যেমনি অ্যাপ্লিকেবল, সেম গোজ টু সুক্রোজ। এই তিনটে ক্ষেত্রেই যেহেতু দুটো করে কার্বোহাইড্রেট যোগ হচ্ছে, দুটো করে মনোস্যাকারাইড যোগ হচ্ছে বাই গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, সো দিস স্ট্রাকচারস আর নোন অ্যাজ ডাইস্যাকারাইড। যেহেতু দুটো করে মনোস্যাকারাইড যোগ হচ্ছে, তাই এরা যে স্ট্রাকচারটা তৈরি করছে, দিস ইজ নোন অ্যাজ ডাইস্যাকারাইড। তার মানে মনোস্যাকারাইড মানে এক একটা মলিকিউল, মনোস্যাকারাইড মানে এক একটা কার্বোহাইড্রেট মলিকিউল, ডাইস্যাকারাইড মানে দুটো করে কার্বোহাইড্রেট মলিকিউল যোগ থাকবে। এই যে বন্ডিংটা তৈরি হয়েছে, এই বন্ডিংটাকে বলা হয়, দেখো এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর কার্বনের সাথে 1 নম্বর কার্বনের বন্ডিং আছে। 4 নম্বর কার্বনের সাথে 1 নম্বর কার্বনের বন্ডিং হওয়ায় এই বন্ডিংটাকে বলা হয় অ্যামাইনো আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। অ্যামাইনো আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। অর্থাৎ মাথায় রাখতে হবে মল্টোজ তৈরির সময় যেই দুটো গ্লুকোজ যোগ হয়, সেই দুটো গ্লুকোজের একটা গ্লুকোজের 1 নম্বর কার্বনের সাথে আরেকটা গ্লুকোজের 4 নম্বর কার্বন যোগ হবে। এবার আলফা আর বিটার গল্পটা কি, যদি দুটোই, এখানে আমি এটাও ডি গ্লুকোজ এঁকেছি, এটাও ডি গ্লুকোজ এঁকেছি, দুটোই ডি গ্লুকোজ যখন পরস্পর যোগ হয়েছে তখন আলফা, যদি একটা ডি এর সাথে আরেকটা এল যদি যোগ হতো, অর্থাৎ দুটোই যদি সিমিলার ফর্মে যদি না থাকতো, তখন যে বন্ডিংটা তৈরি হতো সেটাকে আমি বলতাম বিটা। সেক্ষেত্রে এটা ঘুরে আসতো, বিটা 1,1 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ তৈরি হতে পারতো। সো দিস ইজ ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের এক্সাম্পলে আমরা মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ এগুলো পেলাম। ঠিক একইভাবে যদি তিনটে কার্বোহাইড্রেট যদি পরপর যোগ হয়, অর্থাৎ মানে মনোস্যাকারাইডে একটা, ডাইস্যাকারাইডে দুটো, যদি এরকমই 3টে কার্বোহাইড্রেট যদি পরপর যোগ হয়, তখন তাকে বলা হয় ট্রাইস্যাকারাইড। তখন তাকে বলা হয় ট্রাইস্যাকারাইড। অর্থাৎ ডাইস্যাকারাইডের পর নেক্সট যেটা আসছে ট্রাইস্যাকারাইড, যেখানে 3টে কার্বোহাইড্রেট পরপর যোগ হয়েছে,
লাইক এক্সাম্পল র্যাফিনোসের ক্ষেত্রে একটা গ্লুকোজ, একটা ফ্রুক্টোজ, একটা গ্যালাক্টোজ, এই তিনটে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে পরস্পর যোগ হয়। র্যাফিনোসের ক্ষেত্রে একটা গ্লুকোজ, একটা ফ্রুক্টোজ, একটা গ্যালাক্টোজ গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে পরস্পর যোগ হয়। যদি এরকম চারটে যদি পরপর যোগ হয় তাকে বলা হয় টেট্রাস্যাকারাইড। এর এক্সাম্পল স্ট্যাকিওস, এগুলো প্ল্যান্টে পাওয়া যায় অবশ্যই। তাহলে প্ল্যান্টে পাওয়া একমাত্র টেট্রাস্যাকারাইড হচ্ছে স্ট্যাকিওস, যেখানে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ প্লাস গ্যালাক্টোজ অর্থাৎ এই চারটে মিলে তৈরি হয় স্ট্যাকিওস। এইরকম ভাবে দুটো হলে ডাইস্যাকারাইড, তিনটে হলে ট্রাইস্যাকারাইড, চারটে হলে টেট্রাস্যাকারাইড, এরকম আমরা ভাগ না করে একবারে বলতে পারি যে 2 থেকে 6টা মনোস্যাকারাইড এইভাবে যদি পরস্পর যোগ হতে থাকে তাহলে তারা যে স্ট্রাকচারটা তৈরি করবে তাকে আমি বলবো অলিগোস্যাকারাইড। 2 থেকে 4টে মনোস্যাকারাইড যদি পরপর যোগ হতে থাকে, 2 থেকে 6টা মনোস্যাকারাইড এরা যদি পরপর যোগ হতে থাকে তাহলে এরা যে স্ট্রাকচারটা তৈরি করবে দ্যাট ইজ অলিগোস্যাকারাইড। এইবার একই রকম ভাবে 6 বেশি যদি হয়ে যায়, সাধারণত 7, 8, 9 এরকম কোনো এক্সাম্পল পাওয়া যায়নি, তাই কিছু কিছু সোর্সে 2 থেকে 6 লেখা থাকে, কিছু কিছু সোর্সে 2 থেকে 10 লেখা থাকে। যদি মোর দ্যান 10 মনোস্যাকারাইড গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে পরস্পর যোগ হয় তখন তাকে বলবো আমি পলিস্যাকারাইড। তাহলে এখানে বলতে পারি মোর দ্যান 10 10টার বেশি মনোস্যাকারাইড যদি পরপর যোগ হয় তখন তাকে আমি বলবো পলিস্যাকারাইড। মানে এইরকম ভাবে জিনিসটা মনে করতে পারো যে একটা পুঁতির মালার এক একটা পুঁতি যদি মনোস্যাকারাইড হয় তাহলে গোটা পুঁতির মালাটা হলো একটা পলিস্যাকারাইড। এক একটা পুঁতি যদি মনোস্যাকারাইড হয় তাহলে গোটা পুঁতির মালাটা হলো কি পলিস্যাকারাইড। এবার এই পলিস্যাকারাইড দু রকমের হতেই পারে এই পুঁতির মালাটা একই রকম পুঁতি দিয়ে পরপর তৈরি, অথবা হতে পারে এই পুঁতির মালাটা বিভিন্ন রকমের রঙের পুঁতি দিয়ে পরপর তৈরি। যদি পুঁতির মালাটা একই রকমের পুঁতি দিয়ে তৈরি হয় তখন তাকে বলবো হোমোপলিস্যাকারাইড। যদি একই রকমের পুঁতি দিয়ে তৈরি হয় তখন তাকে বলবো হোমোপলিস্যাকারাইড। যদি আলাদা রকমের পুঁতি দিয়ে লাল, নীল, হলুদ, সবুজ সব রকমের পুঁতি দিয়ে যদি তৈরি হয় তখন তাকে বলবো হেটেরোপলিস্যাকারাইড। অর্থাৎ জিনিসটা দাঁড়াচ্ছে যে যদি কোনো পলিস্যাকারাইড একই রকমের মনোস্যাকারাইড দিয়ে তৈরি হয় তখন তাকে বলবো হোমোপলিস্যাকারাইড। আর যদি কোনো পলিস্যাকারাইড ডিফারেন্ট টাইপ অফ মনোস্যাকারাইড দিয়ে তৈরি হয় তখন তাকে বলবো হেটেরোপলিস্যাকারাইড। এক্সাম্পল, হোমোপলিস্যাকারাইড সিমিলার টাইপ অফ মোনোমার দিয়ে তৈরি। এর ফার্স্ট এক্সাম্পল পাবো হচ্ছে স্টার্চ অর গ্লাইকোজেন। স্টার্চ বা গ্লাইকোজেন এরা সবকটাই গ্লুকোজের মোনোমার দিয়ে তৈরি, অনেকগুলো গ্লুকোজ পরপর যোগ হয়ে তৈরি করছে। নেক্সট আসতে পারি ইনিউলিন, এনসিআরটি এক্সাম্পল ইনিউলিন, যেটা কিনা ফ্রুক্টোজ পরপর কতগুলো যোগ হয়ে তৈরি হয়েছে। অথবা হতে পারে অ্যাগার, যে কিনা কতগুলো গ্যালাক্টোজ পরপর যোগ হয়ে তৈরি হয়েছে। অর্থাৎ কতগুলো গ্লুকোজ পরপর যোগ হলে হয় স্টার্চ এন্ড গ্লাইকোজেন, কতগুলো ফ্রুক্টোজ পরপর যোগ হলে হবে ইনিউলিন, আর কতগুলো গ্যালাক্টোজ পরপর যোগ হলে তার এক্সাম্পল আমরা পাবো হচ্ছে অ্যাগার। এইবারে যদি হেটেরোপলিস্যাকারাইডের যদি আমরা এক্সাম্পল দেখি, দুটো এক্সাম্পল আমরা দেখবো হেটেরোপলিস্যাকারাইডের এক্সাম্পলে। একটা হলো হেপারিন আর একটা হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড। হেপারিন আর হায়ালুরোনিক অ্যাসিডের মধ্যে আমরা জানি হেপারিনের নামটা তো শুনেই এসেছি, হেপারিন ইজ অ্যান অ্যান্টিকোয়াগুলেন্ট, অর্থাৎ যেটা রক্তের মধ্যে থেকে রক্তকে জমাট বাঁধতে দেয় না। তো হেপারিন হলো একটা অ্যান্টিকোয়াগুলেন্ট।
আর হায়ালুরোনিক অ্যাসিড এটা স্কিন ময়েশ্চারিং এ হেল্প করে। তাহলে হেপারিন অ্যান্ড হায়ালুরোনিক অ্যাসিড, এছাড়াও হায়ালুরোনিক অ্যাসিড আমরা ফার্টিলাইজেশনের সময় পড়বো, যখন ফার্টিলাইজেশনের টপিকটা পড়বো। তো সেই হেপারিন আর হায়ালুরোনিক অ্যাসিড বোথ আর এক্সাম্পল অফ হেটেরোপলিস্যাকারাইড। নাও এই রিং স্ট্রাকচারটা নিয়ে আরেকটুখানি ছোট্ট কথা বলার আছে, যে এই রিংটা দু রকমের হতে পারে। কিছু রিং হয় পাইরানোস রিং আর কিছু রিং হয় ফিউরানোস রিং। এই যে আমরা স্ট্রাকচারটা আঁকছি, অর্থাৎ গ্লুকোজের যে স্ট্রাকচারটা এঁকেছি, এটাতে খেয়াল করে দেখো যে একটা অক্সিজেন তার সাথে কার্বন 1 2 3 4 5, তাহলে 5টা কার্বন দিয়ে তৈরি রিং, 5টা কার্বন প্লাস একটা অক্সিজেন, 5টা কার্বন প্লাস একটা অক্সিজেন, এই রকমের যদি ওরিয়েন্টেশন থাকে তখন তাকে বলা হয় পাইরানোস রিং। তাহলে গ্লুকোজের স্ট্রাকচারটা আমরা যে রিং পেয়েছি তাতে একটা অক্সিজেন এবং 5টা কার্বন দিয়ে রিংটা তৈরি হয়েছে, রিংটা ফর্ম হয়েছে, কিন্তু শুধু রিং এর বাইরে কার্বনটাকে ধরবো না, একটা অক্সিজেন আর 5টা কার্বন দিয়ে রিংটা তৈরি হয়েছে, তাই এই রিংটাকে বলা হয় পাইরানোস রিং। সিমিলারলি একটা অক্সিজেন আর 4টে কার্বন, অর্থাৎ এই একটা কার্বন, দুটো কার্বন, 3টে কার্বন, 4টে কার্বন, তাহলে 4টে কার্বন প্লাস একটা অক্সিজেন, এই দিয়ে যদি রিংটা তৈরি হয়, এটা ফ্রুক্টোজের ক্ষেত্রে পাই। আমি ফ্রুক্টোজের ছবি এঁকে দেখাইনি আজকে। ফ্রুক্টোজের ক্ষেত্রে এরকম রিং পাওয়া যায়। এই ফ্রুক্টোজের রিংটাকে বলা হয় ফিউরানোস রিং, অর্থাৎ 4 কার্বন দিয়ে রিং, তাই ফিউরানোস রিং, 5 কার্বন দিয়ে রিং, এখানে পাইরানোস রিং। তাহলে আমরা গ্লুকোজের ক্ষেত্রে যে রিংটা পাবো সেটা পাইরানোস রিং পাবো, এবং ফ্রুক্টোজের ক্ষেত্রে যে রিংটা পাবো সেটা ফিউরানোস রিং পাবো। সো এটা একটা কুইক রিক্যাপ ছিল কার্বোহাইড্রেট সম্বন্ধে। এবার এই ক্লাসটার পর একবার কার্বোহাইড্রেটটা অবশ্যই পড়ে কোনো ডাউট হলে ডেফিনেটলি জিজ্ঞাসা করবে।